হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি রিডিং শেখার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। নিয়মটি হলো সি বর্ণটাকে ক উচ্চারণ করার নিয়ম। আমরা অনেকেই সি বর্ণটির উচ্চারণ ভুল করে থাকি, কারণ সি বর্ণটি দুই ধরনের সাউন্ড দিয়ে থাকে, যেমন ক এবং ছ। তবে আজকের পর থেকে এই সি এর উচ্চারণ আর কোনো দিন তোমাদের ভুল হবে না, গ্যারান্টি। আজকে আমি এই নিয়মটি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিব। তো দেখো, নিয়মটি হলো সি এর পরে এ ও ইউ অথবা কোনো কনসোনেন্ট থাকলে অথবা সি বর্ণটি শব্দের শেষে থাকলে ওই সি এর উচ্চারণ সবসময় ক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আরও সহজ করে বললে সি এরপরে ই, আই এবং ওয়াই, শুধুমাত্র এই তিনটি বর্ণ না থাকলেই সি এর উচ্চারণ ক হয়ে যাবে। তার মানে এই তিনটি বর্ণ ছাড়া বাকি সকল ক্ষেত্রে সি এর উচ্চারণ ক এর মতো হয়ে থাকে। ঠিক আছে, মনে থাকবে তো? নিয়মটি কিন্তু খুবই জরুরি। এই নিয়মটি জানি না বলেই আমাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং ভুল হয়। কাজেই ইংরেজি বানান এবং রিডিং সঠিকভাবে এবং শুদ্ধভাবে শিখতে হলে এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। কেমন? এই প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা খুব সুন্দর করে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। ঠিক আছে? তো দেখো, এই নিয়মটিকে ভাঙলে আমরা মোট 5টি অংশ পাই। যেমন 1, সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 2, সি এর পরে উ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 3, সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 4, সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে সি এর উচ্চারণ ক হয়। এবং 5, সি বর্ণটি শব্দের শেষে থাকলে ওই সি এর উচ্চারণটা ক এর মতো হবে। ঠিক আছে, এখন চলো এই প্রত্যেকটি অংশ উদাহরণের মাধ্যমে ভালো করে শিখে নেওয়া যাক। যেমন 1 নম্বরে আছে সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণ ক হয়। এখন চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমাদের প্রথম উদাহরণ CARPET, কার্পেট। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি সি। এখন প্রশ্ন হলো, আমরা বুঝবো কিভাবে যে এখানে সি বর্ণটার উচ্চারণ ক হবে নাকি স হবে? সেটা বোঝার জন্য আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে সি এর পরের বর্ণটি কি আছে। যদি এ থাকে তাহলে অবশ্যই ওই সি এর উচ্চারণটা ক এর মতো করতে হবে। মনে থাকবে তো? এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর পরে এ আছে, তার মানে এখানে সি এর উচ্চারণ ক এর মতো করতে হবে, তাই তো? সেজন্য সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। তারপরে এ আছে, যার জন্য নিলাম আকার, কারণ আমরা জানি যে আকারের জন্য ইংরেজি বানানে এ বর্ণটা বসে থাকে। তাহলে সি এ মিলে হলো কা, এবং তারপরে আছে আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র, কেননা র এর ইংরেজি প্রতিবর্ণ হলো আর। সুতরাং সি এ আর মিলে হয়ে গেল কার। তারপরে পি আছে, সেজন্য নিব প। পি এর পরে আছে ই, তাই নিতে হবে একার, কেননা একারের জন্য ইংরেজি বানানে ই বসে। তাহলে পি ই মিলে হলো পে, কার পে। এবং শেষে আছে টি, যার জন্য নিলাম ট। সুতরাং PET মিলে হয়ে গেল প্যাট, কার্পেট। কার্পেট অর্থ হলো গালিচা বা মাদুর। এই শব্দটি দুটি সিলেবল দিয়ে গঠিত হয়েছে, যেমন CAR কার এবং PET প্যাট, কার্পেট। নেক্সট উদাহরণ CAST কাস্ট। এই শব্দটির প্রথমেই আমরা পাচ্ছি সি। এখন তোমরা বলো তো যে এখানে সি এর উচ্চারণটা কি হবে? হ্যাঁ, ক হবে, কারণ লক্ষ্য করে দেখো যে এখানে সি এর পরে এ আছে, তাই যার জন্য সি এর পরিবর্তে নিতে হবে ক। তারপরে এ আছে, সেজন্য নিলাম আকার, তাহলে সি এ মিলে হবে কা। তারপরে এস আছে, তাই নিতে হবে দন্তস্ব, কেননা আমরা জানি যে এস এর প্রতিবর্ণ হলো দন্তস্ব।
সুতরাং CAS মিলে হলো কাস এবং শেষে আছে টি, সেজন্য নিব ট। সুতরাং CAST একত্রে মিলে হয়ে যাবে কাস্ট, অর্থাৎ দন্ত স এবং ট এই দুটি মিলে যুক্তবর্ণ তৈরি করবে। যেহেতু এই বর্ণ দুটির মাঝে কোনো ভাওয়াল নেই, তাই বোঝা গেল। কাস্ট মানে প্রবণতা, প্রথা বা নিক্ষেপ করা। ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট হলো সি এর পরে উ থাকলে সি এর উচ্চারণ ক হয়। চলো এবার এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথম শব্দ CUBRA, কুবরা। এই শব্দটির প্রথমেই আমরা সি বর্ণটিকে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো তার পরের বর্ণের দিকে লক্ষ্য করা, তাই তো? কারণ সি এর পরের বর্ণটির উপরেই সবসময় নির্ভর করে সি বর্ণটার উচ্চারণ। ঠিক আছে, তো লক্ষ্য করো এখানে সি এর পরে উ আছে, তার মানে এখানে সি এর উচ্চারণটা করতে হবে ক এর মতো, তাই না? কারণ সি বর্ণটির ক উচ্চারণ হওয়ার জন্য এটাই হলো নিয়ম। তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে ক। তারপরে ও আছে, যার জন্য নিয়ে নিব ওকার। কেননা উ বর্ণটা ইংরেজি বানানে উকার হিসেবে বসে থাকে, তাহলে CU মিলে হবে কু। তারপরে বি আছে, সেজন্য নিলাম ব, তাহলে CUB মিলে হয়ে যাবে কুব। তারপরে আর আছে, তাই নিয়ে নিব র। আর এরপরে এ আছে, যার জন্য নিলাম আকার, তাহলে আর এ মিলে হলো রা, কুবরা। কুবরা মানে হলো গোখরো বা ফনাদারি সাপ। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি, যেমন COB কোব এবং আর এ রা, কোবরা। বোঝা গেল? ঠিক একই নিয়মের নেক্সট উদাহরণ COHESIVE, কোহেসিভ। তো দেখো এই শব্দটার প্রথমেই আছে সি। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে সি এর উচ্চারণটা ক হবে নাকি স হবে? সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? একদম ঠিক, এটা জানার জন্য আমাদেরকে সি এর পরবর্তী বর্ণটার দিকে দেখতে হবে, তাই তো? তাহলে চলো সেই কাজটাই করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি সি এর পরে ও আছে, তার মানে এখানে সি এর উচ্চারণটা অবশ্যই ক এর মতো হবে, তাই তো? সেজন্য সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। তারপরে ও আছে, যার জন্য নিতে হবে ওকার, তাহলে CO মিলে হবে কু। তারপরে এইচ আছে, তাই নিয়ে নিব হ। এইচ এরপরে ই আছে, যার জন্য নিতে হবে একার, সুতরাং HE মিলে হবে হে, কু হে। তারপরে এস আছে, তাই নিয়ে নিলাম দন্ত স। এস এরপরে আই আছে, সেজন্য নিলাম ইকার, তাহলে SI মিলে হয় সি, কু হে সি। এখন বাকি আছে ভি এবং ই। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তোমরা অনেকেই ভুল করো। শব্দের শেষে ভি এবং ই এই বর্ণ দুটি একসাথে থাকলে তার উচ্চারণ সবসময় শুধু ভ এর মতো হয়, মনে থাকবে তো? কারণ শব্দের শেষে ই বর্ণটা কখনোই উচ্চারণ হয় না। এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? সুতরাং SIVE মিলে হলো সিভ, কুহেসিভ। কুহেসিভ অর্থ হলো সমন্বিত বা সম্মিলিত। বুঝতে পেরেছ? এই শব্দটি ভাঙলে আমরা তিনটি সিলেবল পাবো, যেমন CU কো, HE হে এবং SIVE সিভ, কুহেসিভ। মনে থাকবে তো? এখন চলো সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ ক হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এই নিয়মের প্রথম উদাহরণ CUSTOM, কাস্টম। এখন দেখো এই শব্দটির প্রথমেই আছে সি, তাই সি এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ক। কারণ কি? কারণ খেয়াল করে দেখো যে এখানে সি এর পরে ইউ বর্ণটা আছে, তাই। কেননা সি এর উচ্চারণ ক হওয়ার নিয়ম তো এটাই, তাই না? একটু আগেই তো আমরা এটা শিখলাম। তাই সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। এবার সি এর পরে ইউ আছে,
তাই নিতে হবে আকার, কারণ এখানে ইউ বর্ণটা দুটি কনসোনেন্টের মাঝে আছে। তাই ইউ বর্ণটার বিভিন্ন সাউন্ড নিয়ে 27 এবং 28 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেউ শিখতে চাইলে সেই ভিডিওগুলো এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তাহলে সি ইউ মিলে হলো কা, তারপরে এস আছে, সেজন্য নিলাম দন্ত স। সুতরাং সি ইউ এস মিলে হয়ে যাবে কাস, তারপরে টি আছে, যার জন্য নিব ট। টি এরপরে উ আছে, তাই নিব উকার। তাহলে টি উ মিলে হয়ে গেল টু, কাস টু। এবং শেষে আছে এম, তাই এম এর পরিবর্তে নিলাম ম। সুতরাং টি ও এম মিলে হলো টোম, কাস্টম। কাস্টম মানে প্রথা, রীতি বা আচার। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন সি ইউ এস কাস এবং টি ও এম টোম, কাস্টম। ঠিক আছে, মনে থাকবে তো? এই একই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন সি ইউ এল পি আর আই টি, কালপ্রিট। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে সি এবং সি এর পরে আছে ইউ, সেজন্য সি এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ক। সি এর পরে ইউ আছে, তাই নিতে হবে আকার। কারণ এখানে লক্ষ্য করলে দেখবে যে এখানে ইউ বর্ণটার আগে একটি কনসোনেন্ট এবং পরে দুইটি কনসোনেন্ট আছে। তাই এই নিয়মটা একটু আগেও আমরা শিখেছি, তাই তো? তাহলে সি ইউ মিলে হয়ে গেল কা, তারপরে এল আছে, যার জন্য নিলাম ল। সুতরাং সি ইউ এল মিলে হয়ে যাবে কাল, তারপরে পি আছে, সেজন্য নিলাম প। পি এরপরে আর আছে, তাই নিতে হবে র। তাহলে পি আর মিলে হয়ে যাবে পয়রফলা প্র। কেননা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো কনসোনেন্টের পরে আর থাকলে সেই আরটা রফলা হয়ে যায় এবং রফলাটা তার আগের কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে যায়। মনে আছে তো সবার? তারপরে আছে আই, সেজন্য নিয়ে নিব ইকার। তাহলে পি আর আই মিলে হলো প্রি, কাল প্রি। এবং শেষে আছে টি, যার জন্য নিয়ে নিলাম ট। সুতরাং পি আর আই টি মিলে হয়ে গেল প্রিট, কালপ্রিট। কালপ্রিট অর্থ হলো অপরাধী বা আসামি। এই শব্দটিতে দুটি সিলেবল আছে, যেমন সি ইউ এল কাল এবং পি আর আই টি প্রিট, কালপ্রিট। এবার দেখো, এই সি বর্ণটি শব্দের শেষে থাকলে সবসময় ক এর মতো উচ্চারণ করতে হয়। তার কিছু উদাহরণ, যেমন এম আই সি, মিমিক। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে এম, তাই এম এর পরিবর্তে নিলাম ম। এম এর পরে আই আছে, সেজন্য নিতে হবে ইকার, কারণ আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে। তাহলে এম আই মিলে হলো মি। তারপরে আবার আছে এম, যার জন্য আবারও নিয়ে নিব ম। তারপরে আই আছে, সেজন্য নিলাম ইকার। তাহলে এম আই মিলে হলো মি, মি মি। এবং শেষে আছে সি, তাই এখানে সি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ক, কারণ সি বর্ণটা এখানে শব্দের একেবারে শেষে আছে, আর এটাই হলো নিয়ম। সুতরাং এম আই সি মিলে হয়ে গেল মিক, মিমিক। মিমিক অর্থ হলো অনুকরণ করা বা নকল করা। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন এম আই মি এবং এম আই সি মিক, মিমিক। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? আশা করি আজকের নিয়মটি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। তোমাদের প্রথম হোমওয়ার্কটি হলো CAR, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো CUT, আর তৃতীয় হোমওয়ার্কটি হলো COLD, চতুর্থ হোমওয়ার্কটি হলো CRFT এবং লাস্ট হোমওয়ার্কটি হলো CIVIC। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণটা লিখে আমাকে দেখানো, ঠিক আছে? আর একটা কথা, সবাইকেই এই হোমওয়ার্কগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই শিখতে পারবে। ভুল হলেও কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিব। আজ এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার। বা